গুমোট আবহাওয়া, ভেতরে তীব্র হাহাকার। অসহনীয়ভাবে আজ বুকের ভেতরটা পুড়ছে। সব কিছু থাকার পরেও না পাওয়ার বেদনায় ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে নবনীর। আজকে বাবার কথা খুব মনে পড়ছে তার। বাবা থাকলে হয়তো চাচা ফুপু এরা এত অবহেলা করতে পারতো না। আলগোছে ওয়ার্ড্রপ থেকে একটা ছবি বের করলো। অতি সন্তর্পণে ছবিটির ওপর হাত বুলিয়ে দিল। চোখের পানি কোনো বিঘ্নতা মানে না। ঠোঁট চেপে অশ্রু আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে গেল নবনী। তবুও কয়েক ফোঁটা অবাধ্য জল দু গাল বেয়ে গড়িয়ে পড়ল। খুব নিভৃতে ফুপিয়ে কেঁদে উঠল। বিস্তর অভিমান নিয়ে ক্ষীণ স্বরে বলল, আমার জীবনের সবচেয়ে অপ্রিয় সত্যি হচ্ছে তুমি আমার পাশে নেই বাবা। প্রতিনিয়ত আমি তোমার অপ্রতুলতা উপলব্ধি করছি। কাঁধে কারো স্পর্শে চমকে উঠল নবনী। ঘন ঘন নেত্রপল্লব ঝাপটে অশ্রুকণা শুষে নিল। মেকি ভঙ্গিতে অধর প্রসারিত করল। ঘুরে দাঁড়ালো পেছনে থাকা নবনীর দিকে। তাকে এভাবে একা ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুযুগল কুঁচকে আসলো মানবীর। বাড়িতে আজ তোর ফুফি এসেছে, আর তুই এখানে একা কি করছিস নবু? সবার মাঝে থাকতে ভালো লাগছিল না মা, তাই একাকিত্বে গা ভাসাতে এসেছিলাম। মিসেস লাবণ্য বুঝতে পারলেন মেয়ের মন আবারও বিষাদে ছেয়ে গিয়েছে। তিনি নবনীর হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসান। মেয়ের মাথায় শিথিলভাবে হাত বুলিয়ে দিতে থাকেন। ফুফির কথায় কষ্ট পেয়েছিস? আমাদের কষ্ট পেতে নেই মা, পরের ঘাড়ে বসে খাচ্ছি এই অনেক। তোর বাবা? প্লিজ মা, সেই অশুভ রাতকে আমি মনে করতে চাই না, যে রাতে আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে। মিসেস লাবণ্য চুপ করে গেলেন। এমনিতেই মেয়ের জীবনটা এলোমেলো হয়ে আছে। সেই বিভীষিকাময় ঘটনা মনে করিয়ে কাটা খায়ে নুনের ছিটা আর দিতে চাইছেন না তিনি। নবনীর হাত থেকে ফটো ফ্রেমটা নিয়ে আগের স্থানে রেখে দেন মিসেস লাবণ্য। চল। আমি এখানেই ঠিক আছি, শুধু শুধু ওদের সামনে গিয়ে দাঁড়ালে আরও কথা শুনতে হবে। ওদের ধারালো কথা আমি সহ্য করতে পারি না মা, ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। তোকে দেখতে না পেলে নতুন করে আরেকটা সিন ক্রিয়েট হবে। মায়ের কথা শোন, চল। নবনী তার মায়ের কথা উপেক্ষা করতে পারল না। মায়ের পেছন পেছন চলে এলো বসার ঘরে। এখানে তার পরিবারের সবাই উপস্থিত। তাকে দেখা মাত্রই মিসেস রূপন্তী মুখ ঝামটা দিলেন। সম্পর্কে নবনীর বড় চাচি হন। কোনো একটা কারণে তাকে সহ্য করতে পারেন না তিনি। ওনার ব্যবহারে খারাপ লাগলেও কখনো ব্যক্তকরণ করে না নবনী। আজ বড় চাচার মেয়ে রূপার জন্মদিন, এই জন্য আজ বাড়িতে মিসেস তানিয়া ওনার পরিবার সমেত এসেছেন। কোথায় ছিলি নবু? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। রূপার করা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিল না নবনী। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, ভালো লাগছিল না তাই ঘরে শুয়েছিলাম। রূপা কথা বাড়ল না। নবনী ঠায় দাঁড়িয়ে রইল। দক্ষিণ পাশের সিঙ্গেল সোফার দিকে অবলোকন করতেই হৃদকে দেখতে পেল। লোকটার দিকে চোখ পড়তেই ভেতরকার ধরফরানি ক্রমশ বাড়ল। আজকাল আর সময় কই কাঙ্ক্ষিত লোকটাকে প্রাণ ভরে দেখার। কোনো কিছুই যে আর আগের মতো নেই। হৃদয় ভূমিতে কম্পন সৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই একে অপরের প্রতি দৃষ্টিপাত হয়ে গেল। নবনী দৃষ্টি নামিয়ে নিল। এখানে উপস্থিত কারোরই নবনীকে নিয়ে তেমন মাথা ব্যথা নেই। সে এখানে থাকলেও যা, না থাকলেও তাই। রূপা কেক কেটে সবাইকে খাওয়ালো। এমন একটা জন্মদিন তো নবনীর জীবনেও এসেছিল। তারপর থেকে নিজের বলে কিছুই তো আর তার রইল না। দুটো প্রিয় জিনিস কেড়ে নিয়ে গেল জীবন থেকে। জন্মদিন শব্দটা অভিশপ্ত মনে হয় নবনীর কাছে। মাই প্রিন্সেস, কখনো নিজেকে ছোট করে দেখবা না। বাবার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। বাবা লাভস ইউ বেটা। আই লাভ ইউ টু বাবা। চোখের সামনে বাবার স্মৃতি আবছা ভেসে উঠল। হৃদয় কেঁপে উঠল আবারও। এখানে উপস্থিত অনেকেই রয়েছে, কিন্তু কেউই তার নিজের নয়। সময়ের সাথে প্রত্যেকের গলার কাটা হয়ে উঠেছে সে, যা তার পরিবার গিলতেও পারছে না, আবার উপড়ে ফেলতেও পারছে না। এদিক সেদিক তাকিয়ে হৃদের সন্ধান করতে লাগলো। পরক্ষণেই পরনারীর সান্নিধ্যে নিজের কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে ভেতরটা ছাড়খাড় হয়ে যেতে শুরু করলো। প্রতারকরা সবসময় সুখেই থাকে,
হৃদয় ভাঙার ব্যথাটা তারা কখনোই উপলব্ধি করতে পারে না। অন্তরালে চোখের পানি ওড়না দ্বারা মুছে নিল নবনী। হৃদের পাশে এতক্ষণ হিয়া দাঁড়িয়েছিল। মেয়েটা চলে যেতেই নবনী সামনে গিয়ে দাঁড়ালো। আগে জানতাম ভালোবাসা বদলায় ক্ষণে ক্ষণে, তবে এটা জানতাম না যে মানুষও বদলায়। নবনীর কথা তোয়াক্কা করল না হৃদ। তাচ্ছিল্য করে বলল, এখন তো জেনে নিচ্ছি, তাই না? জেনেছি আর উপলব্ধিও করেছি, মানুষ বড় বহুরূপী। ঠিকই উপলব্ধি করেছো, তবে একটা কথা জেনে রাখ, এই হৃদয় মেরিজা নহরের যোগ্য তুমি না। নবনী হাসল। ধীরে ধীরে পাথর হৃদয়া হয়ে উঠেছে সে। এইসব কথা এখন আর গায়ে মাখে না। তার হাসি অবিশ্বাস্য ঠেকল হৃদের কাছে। এতটা অনুভূতিহীন তো সামনে থাকা নারীটি ছিল না। কবে এতটা বদলে গেল? হয়তো কষ্টগুলো পাহাড় সম, তাই এতটা বদলে নিয়েছে নিজেকে। বসার ঘরে বড়রা কথা বলছেন। মিসেস তানিয়া আর মিসেস রূপন্তী পাশাপাশি বসেছেন। ওনাদের কথার মধ্যমণি হলো হৃদ। তার বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে। নবনী সেখান থেকে প্রস্থান করল। হৃদের বিয়ের কথা সে কিছুতেই শুনতে পারবে না। মিস্টার হানিফ মির্জা হৃদ বাদে বাকি ছোটদের চলে যেতে বললেন এখান থেকে। সবাই চলে যেতেই তিনি প্রশ্ন করলেন, তোমার কি পছন্দ করা মেয়ে আছে? ওকে কেন জিজ্ঞেস করছো? ও আমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। মিসেস রূপন্তীর ফোড়ন কাটা কথা পছন্দ হলো না মিস্টার হানিফ মির্জার। চোখ বড় বড় করে শাসানো দৃষ্টিতে তাকাতেই চুপ মেরে গেলেন মিসেস রূপন্তী। তুমি চুপ করো, আমি আমার ছেলের কাছে শুনতে চাই। আমি এক্ষুনি বিয়ে করতে চাচ্ছি না বাবা। ছেলের এহেন কথা শুনে মিস্টার হানিফ মির্জা ভ্রুযুগল উঁচিয়ে বললেন, কেন? আগে বোনদের বিয়ে দিব, তারপর আমি বিয়ে করব, এটাই আমার সিদ্ধান্ত। ঠিক আছে, তবে তাই হোক। মনে মনে মিসেস রূপন্তী খুবই খুশি। এবার পথের কাঁটা দূর হবে। তিনি আয়েশ করে বসলেন। মিসেস তানিয়া কটাক্ষ করে বললেন, মেয়ের তো বিয়ের বয়স হয়েছে নাকি? ছোট ভাবি কিছু ভেবেছো কি? আমি কি ভাববো? বড় ভাইয়া আছেন, তিনি তো নবুর গার্জিয়ান। বড়রা যা ভালো মনে করে। এতক্ষণ এই কথাটাই শুনতে চেয়েছিলেন মিসেস তানিয়া। আহ্লাদে গদগদ হয়ে বললেন, ছেলে যখন বাড়িতেই আছে তবে আর দেরি কিসের? এমন কথা আশা করেননি মিসেস রূপন্তী। না জানি কোন ছেলের কথা বলছেন। মিসেস তানিয়াকে তিনি কিছু বলতে যাবেন, তার আগেই ওনার স্বামী মিস্টার হানিফ মির্জা বললেন, তুই চুপ থাক তানিয়া, আমি আত্মীয়র মাঝে আত্মীয়তা করতে চাই না। আমার তন্ময়ের মধ্যে কি কমতি আছে ভাইয়া? ভালো চাকরি করছে, দেখতে শুনতেও খারাপ না। আমি আমার সিদ্ধান্তে অটুট, এটাই আমার শেষ কথা। গম্ভীর হয়ে উঠলেন মিস্টার হানিফ মির্জা। মিসেস তানিয়া ফাটা বেলুনের মতন চুপসে গেলেন। অপমানে মুখ দিয়ে একটা রা পর্যন্ত বেরোল না। বড় ভাইয়ের রাগ সম্পর্কে তিনি অবগত, তার উপরে কথা বলার সাহস হলো না ওনার। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলেন মিসেস রূপন্তী। বড়দের কোনো কথার মাঝে ছোটদের রাখা হয় না, যার দরুন এই কথা আর কেউ জানতে পারল না। সাজের প্রভা একটু একটু করে কমে আসছে। ধরণীর দিকে অন্ধিকা গাঢ় হচ্ছে। নবনী একা দাঁড়িয়ে আছে ছাদে। আগে এমন সময়টাই একা ছাদে আসতে ভীষণ ভয় পেত। আজকাল ভয় ডর তার মাঝে একেবারেই নেই। এভাবে একা দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগছে তার। একা দাঁড়িয়ে কি করছো আপু? তোমাকে না বলেছি একা একা থাকবে না? নবনী তার ভাই নাবিলের দিকে তাকালো। ছোট ভাইরা বুঝি এমনই হয়, বড় ভাইদের মতো করে আগলে রাখার চেষ্টা করে। কিছু করছিলাম না রে ভাই, তোর ফোনটা একটু দিবি? আমার ফোনের ব্যাটারি ডেড। এই নাও। নাবিল তার ফোনটাকে নবনীর হাতে ধরিয়ে দিয়ে অন্য দিকটায় চলে গেল। ফোন ঘাঁটতে ঘাঁটতে নবনী তার একটা ভিডিও পেল। ভিডিওতে ছবিটি তার বাবা মিস্টার হানিফ মির্জার ফাদার্স ডেতে নবনী তার বাবার জন্য গান গেয়েছিল, আর সেটাই এডিট করে ছবিতে বসিয়েছিল নাবিল। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। গলা ভেঙে আসছে নবনীর। চোখ দুটো মুহূর্তেই টলমল হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তে কান্না করে দেবে। নিজের কণ্ঠনরত হতবিহল অবস্থার সাক্ষী কাউকে করতে চায় না সে। দৌড়ে ছাদ থেকে চলে আসে। হঠাৎ করে নাবিল দেখতে পায় তার বোন চলে গেছে। সেও ছাদ থেকে নেমে আসে। এদিকে নবনী নিজের ঘরে এসে দুয়ার আটকে দেয়।
সারা সময় নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখে। নিস্তব্ধ রজনী। অন্তরিক্ষে গোলাকার চাঁদটা মুক্ত হস্তে রশ্মি ছড়াচ্ছে। নিঃশব্দিতে আচ্ছাদিত নবনী কোলবালিশ আঁকড়ে ধরেছে। বিছানার দক্ষিণ পাশে জানালার দুয়ার খোলা। সাই সাই বেগে বাতাস প্রবাহিত হচ্ছে সমগ্র ঘর জুড়ে। ঘুমন্ত নবনীর চিন্তা চেতনা জুড়ে 2 বছর আগের সেই ঘটনাটা। নিদের ঘোরে ঘেমে যাচ্ছে অবনী। অস্থির হয়ে উঠছে ক্রমশ। তুমি কখন আসবে বাবা? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই তো প্রায় চলে এসেছি মা। তুমি না আসলে আমি কেক কাটবো না, বলে দিলাম। আমার মেয়েটা এখনো সেই দোষী রয়ে গেল। আমি সারা জীবন এমনটাই থাকতে চাই বাবা। নবনীতা। ঘরের পিনপতন নীরবতায় বাবার আর্তনাদ কানে বাজছে। ঘুমের মাঝে 2 হাত দ্বারা কান চেপে ধরল নবনী। একই ঘটনা বারবার তার স্বপ্নে ভাসে। সকলের তীক্ষ্ণ কথা শুনে এখন তারও এমনটাই মনে হয় যে নিজের ভুলের জন্য সে তার বাবাকে হারিয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনে অপ্রাপ্তি কিছু গল্প থাকে। তারা আলাদা আলাদা করে বিষাদের অনলে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত। নবনীর জীবনে বিষাদের গল্পটা কিছুটা অন্যরকম। ক্ষণে ক্ষণে রূপ বদলানো বহুরূপীদের দেখেই অভ্যস্ত সে, যারা নিজেদের সুবিধার্থে রূপ পাল্টাতে পারদর্শী। অন্ধিকা কাটিয়ে সূর্যের তেজস্বী ক্রমশ ছড়িয়ে পড়েছে ধরণীতে। মৃদু তপ্ত রোদ এসে চোখ মুখে উপচে পড়তেই ঘুম হালকা হয়ে এলো নবনীর। রাতে ভালো করে ঘুম হয়নি। চোখ মুখ কেমন ফোলা ফোলা। শুয়ে থেকেই আড়মোড়া ভাঙল। চোখ পিটপিট করে বিছানার পাশে থাকা ঘড়িটার দিকে তাকালো। বেলা কম হয়নি। স্কুলেও তো যেতে হবে। এটাই শেষ অবলম্বন তার। অলসতা কাটিয়ে উঠেই বিছানা সুন্দর করে ঝাড় দিল। তার ঘরে স্ত্রী বরাবরই সাজানো গোছানো থাকে। জামা কাপড় নিয়ে চলল ফ্রেশ হতে। নবনী একেবারে গোসল করেই আসলো। মাথা ধরাটা কিছুটা হলেও কমেছে। খানিকটা সময় নিয়ে তৈরি হয়ে ঘর থেকে বের হলো। ডাইনিং টেবিলে ইতিমধ্যে সবাই খেতে বসেছে। নবনীকে দেখা মাত্রই সহস্র বিরক্তি এসে ভর করেছে মিসেস রূপন্তীর ওপর। তিনি নবনীর দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বললেন। উপস্থিত কেউ না বুঝলেও নবনী একটু হলেও আন্দাজ করতে পারল। বিষয়টি খুব একটা আমলে নিল না। এমনটা তো হামেশাই হয়। এই সময়টা সবারই ব্যস্ততার মধ্যে অতিবাহিত হয়। মিস্টার হানিফ মির্জা আর হৃদ অফিসে চলে যায়। নবনী চলে যায় স্কুলে, নাবিল কলেজে, আর রূপা ভার্সিটি। তারপর সারা বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মিসেস রূপন্তী আর মিসেস লাবণ্যর একাই সময় অতিবাহিত হয়। দুজনের মাঝে আগের মতো সদ্ভাব নেই। রিকশায় চড়ে বসলো নবনী। ঠিকঠাকভাবে বসতেই রিকশা চলতে শুরু করলো। রিকশার গতি বাড়তেই সাই সাই বেগে বাতাস গায়ে মাখতে শুরু করলো। বারবার ঘড়ি দেখছে নবনী। তাড়াতাড়ি বের হতে গিয়েও দেরি হয়ে গেল আজ। রোদের প্রখরতা বাড়ছে। উষ্ণতা অনুভূত হচ্ছে নবনীর। রিকশার হুড তুলতে গিয়ে নজর পড়ল রাস্তার অপর প্রান্তে। দুটো কপতি পাশাপাশি হাঁটছে। দুজনকে পাশাপাশি বেশ লাগছে। নবনী ম্লান হাসল। ডুব দিল তার সোনালি অতীতে। কতই না সুখকর মুহূর্ত ছিল সেগুলো। কোথাও কোনো বিষাদের ছায়া ছিল না। তোমায় রেট মাঝারে রাখবো, ছেড়ে দেব না। নবনী গুনগুনিয়ে গান করছে, পাশাপাশি হাঁটছে হৃদের সাথে। কলেজ ছুটি হয়েছে মাত্রই। হৃদ নিতে এসেছে তাকে। তপ্ত রোদের মাঝেও হেঁটে যাবে বলে বায়না ধরেছে নবনী, আর তাকে আশকারা দিচ্ছে হৃদ। রাস্তার অপর প্রান্তে ফুচকার দোকান দেখতে পেয়ে নবনী হাত উঁচু করল। তার হাতের ইশারা বোঝার চেষ্টা করে হৃদও সেখানে তাকালো। নবনী মৃদু চিল্লিয়ে বলল, ফুচকা খাবো। গরম প্রচুর, যে কোনো এসব খেলে পেট খারাপ করবে। কিছু হবে না, তুমি খাওয়াবে কিনা বলো। গলে গেল হৃদ। নবনীর হাত ধরে রাস্তা পার করলো। ফুচকা অর্ডার দিয়ে নবনীর পাশে এসে বসলো। কিয়ৎক্ষণের মধ্যেই 2 প্লেট ফুচকা দিয়ে যাওয়া হলো নবনীর সামনে। সে নিজের মতো করে খাচ্ছে। এদিকে তাকে পলক্ষীনভাবে দেখায় মত্ত হৃদ। দৃষ্টিতে লেপ্টে আছে মনোমুগ্ধকর চাহনি। এই মতো অবস্থায় নবনী ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি দেখছো এমন করে? আমি আমার শুভ্র পরীকে দেখেছি, যার সান্নিধ্যে এলে সমস্ত বোধ বুদ্ধি লোপ পাই। লাজুক হাসল নবনী। মাদকাচ্ছন্ন দৃষ্টিতে মন্ত্রমুগ্ধ হাসি লেপ্টে রয়েছে হৃদের। এ দৃষ্টি উপেক্ষা করতে পারল না নবনী। এই একটা মানুষ যার সামনে কখনোই সে অনুভূতি ব্যক্ত করতে পারে না।
তবে হৃদয় গহীনে লুকিয়ে রাখা অনুভূতিগুলো অত্যন্ত প্রখর এবং প্রগাঢ়। হৃদ তার পুরুষালী রুক্ষ হাতের মধ্যে নবনীর অতি কোমল হাতটা জড়িয়ে নিল। উষ্ণতায় ভরা শীতল স্পর্শে থমকালো নবনী। প্রকাণ্ড সূর্যের উত্তাপে ধরনীর উষ্ণতা বাড়ছে। নাকের ডগায় শিশির করার ন্যায় ঘাম জমে আছে। হৃদ তার প্যান্টের পকেট থেকে সফেদ রুমাল বের করে সন্তর্পণে ঘামটুকু মুছে দিল। আপা আইয়া পড়ছি তো। এইভাবে কতটা সময় কাটলো জানা নেই নবনীর। রিকশাওয়ালার ডাকে স্তম্ভিত ফিরল। কিছুটা অবাক হয়ে আশেপাশের স্থান অবলোকন করল। স্কুলে চলে এসেছে। এতক্ষণ যা ভাবছিল সেগুলো নিতান্তই তার দিবাস্বপ্নই ছিল। মুহূর্তেই মনক্ষুণ্ণ হলো নবনীর। ভাড়া পরিশোধ করে স্কুলের ভেতরে চলে গেল। দ্বিতীয় আর চতুর্থ ক্লাসটা নবনীর নেওয়ার কথা। বাচ্চাগুলো তার খুবই আদুরে, তাকে বড্ড শ্রদ্ধা করে। প্রিয় শিক্ষিকা বলে কথা। কাজের প্রতি মনোনিবেশ হতে পারছে না হৃদ। কিছু একটা আছে যা তাকে স্বস্তি দিচ্ছে না। ভয়ঙ্কর মাথা ধরেছে, এর থেকে নিস্তার পাওয়ার উপায় নেই। তবুও মনে হচ্ছে কড়া করে এক মগ কফি খেলে হয়তো খানিকটা আরাম পাবে। নিজের কেবিন থেকে বের হলো হৃদ। ক্যান্টিনে যাবার আগেই তন্ময়কে কল করলো। দুজনে একই অফিসে কর্মরত। রিসিভ করতেই তাকে বলল ক্যান্টিনে আসার কথা। কল কেটে দিয়ে সেখানটায় চলল হৃদ। দুজনের জন্য 2টা কফি অর্ডার দিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যে তন্ময় এসে হাজির হলো। চেয়ার টেনে হৃদের সামনাসামনি বসলো। কি জন্য ডেকেছো ভাই? এমনকি একা কফি খেতে ইচ্ছে করছিল না, তাই তোকে ডেকে আনা। হৃদ কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারল না। সন্তর্পণে কথাটাকে এড়িয়ে গেল। তন্ময় ঘাটল না তাকে। জানে ঘেটেও উপায় নেই। মুখ ফুটে কিচ্ছুটি বলবে না। তন্ময় ইতস্তত করছে, কিছু একটা বলার জন্য ছটফট করছে। চিংড়ি মাছের মতো ছটফট শুরু করছিস কেন? তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল ভাই। কি কথা? নির্ভয় দিলে বলবো। বল। নবু আজও তোমাকে ভালোবাসে, তাহলে ওকে কেন এত তার পাচ্ছ? আমি ওকে ভালোবাসি না। তাই বলে একটা নির্দয় হবে? তাই বলে এতটা নির্দয় হবে? মেয়েটা খুবই কষ্ট পায়। মামু চলে যাওয়ার পর থেকে কেউই তার সাথে ভালো আচরণ করে না। সব দোষ গিয়ে পড়েছে ওর ওপর। সেই ঘটনায় ওর তো কোনো হাত ছিল না। এই সমস্ত বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। রাগের আভাস পেল তন্ময়। হৃদের রাগ সম্পর্কে অবগত তন্ময়। কখন যে রাগ তুঙ্গে চড়বে বুঝতেও পারবে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও চুপ করে গেল সে। আর একটা কথাও হলো না দুজনের মাঝে। মাথা ব্যথা কিছুটা হলেও কমেছে, তবে এই ব্যথা সহজে ভালো হবার নয়। অতিরিক্ত উত্তেজনায় মাথা ব্যথা তার হাড়হামেশাই হয়। দুজন ক্যান্টিনে বেশ কিছুক্ষণ বসেছিল। এরপর নিজেদের কাজে চলে যায়। আচ্ছন্ন বিকেল। সূর্যের তেজ ক্রমে ক্রমে মোলায়েম হয়ে আসছে। সন্ধ্যা নামার প্রস্তুতি চলছে। বিকেলটাও কোথাও একটা হারিয়ে গেল। পশ্চিম আকাশে সূর্য হেলে শেষমেশ অস্তিত্বহীন হয়ে পড়ল। লালচে অন্তরিক্ষে মুগ্ধতা বিরাজমান। কাঁধে ব্যাগ ঝুলিয়ে একা মনে রাস্তা দিয়ে হেঁটে আসছে নবনী। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে। বাসার কাছাকাছি চলে এসেছে প্রায়। আজ আর রিকশায় চড়ে আসেনি। কখনো সখনো পায়ে হেঁটে আসতে বেশ ভালোই লাগে। অবসাদগ্রস্ত নবনী বাসায় এসে বিছানায় শুয়েছে। ক্লান্তিতে দু চোখ বন্ধ হয়ে আসছে। মাথার ওপর সাই সাই করে ফ্যান ঘুরছে। কিছুটা হলেও আরামবোধ হচ্ছে। উঠতে গিয়ে উঠতে ইচ্ছে করছে না তার। অলসতা কাবু করেছে। বাইর থেকে এসে এভাবে শুয়ে আসিস, জামা কাপড়ও পাল্টাসনি। ব্যাড হ্যাবিটস মা। মায়ের কথার কোনো উত্তর দিল না। চুপটি করেই আগের মতন করে শুয়ে রইল। এমনভাবে তার বাবা বলতো। কলেজ ভার্সিটি থেকে বাসায় ফিরলে এভাবেই বিছানায় শটান হয়ে শুয়ে থাকতো। এরপর বাবা এসে বলতেন, বাইরে থেকে এসে সবার আগে হাত মুখ ধুতে হয়। এভাবে শুয়ে থাকা ব্যাড হ্যাবিটস। বাইরে না দেখা কত শত জীবাণু রয়েছে, তাই না মা? সেই কথাগুলো মনে করে নবনী বলে জবাব দিল। মিসেস লাবণ্য সন্নিকটে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। যা হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। নবনী উঠল। ধীর গতিতে বিছানা ছাড়ল। মিসেস লাবণ্য চললেন তার জন্য খাবার বাড়তে। নবনী অন্য জামা কাপড় নিয়ে ফ্রেশ হয়ে আসলো কিছুক্ষণের মধ্যেই। খিদে পেয়েছে প্রচুর। দুপুরেও তেমন একটা খায়নি। আজকাল খাওয়ায় অনিয়ম চলছে।
দুপুরের খাওয়া বিকেলে। দ্রুত চলল ডাইনিং টেবিলের কাছে। মিসেস লাবণ্য প্লেটে করে খাবার বেড়ে রেখেছে। বিস্তীর্ণ অন্তরিক্ষে আজ গোলাকার চাঁদ বিরাজ করছে। জ্যোৎস্নার আবছা আলো জানালা ঘেঁষে পড়ছে ঘরের ভেতর। নিধিন নবনী জানালার পাশে দাঁড়িয়ে জ্যোৎস্না বিলাস করছে। আজ তন্দ্রা ছুটিতে গিয়েছে। নবনী ঘাড় ঘুরিয়ে তাকালো বিছানার দিকে। নিঃশুক্তিতে আচ্ছাদিত মিসেস লাবণ্য সন্তর্পণে ঘরের দরজা খুলে ছাদের দিকে অগ্রসর হলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসবে, এমনটা প্রায় সময় হয়। ঘুম না আসলে নবনী ছাদে চলে যায়। পাথর হৃদয়া এই মানবীর মনে ভয় ডর নেই বললেই চলে। ছাদের পশ্চিম কিনারায় কারো অভাব দেখতে পাচ্ছে নবনী। ওদের বাড়িটা একতলা বিশিষ্ট। অলিগলির ঘোলাটে ল্যাম্পপোস্টের আলোয় সে অবয়বটাকে হৃদের মতোই ঠেকল। নবনী স্থির চিত্তে অগ্রসর হলো সেদিকে। কারোর অস্তিত্ব বুঝতে পেরে হৃদ সেই দিকটায় দৃষ্টিপাত করলো। আবছা আলের মাঝেও দুজনে চোখাচোখি হলো। নবনী বসলো হৃদের পাশে। কোনো রকম প্রতিক্রিয়া করলো না হৃদ। চুপটি করে বসে রইল আগের মতন। হৃদকে দেখলেই নবনীর ভেতরটায় হাহাকার শুরু হয়ে যায়। পুরনো কথাগুলো মনে পড়লেই হৃদয় তোড়পাড় শুরু হয়ে যায়। মনে হয় সব কিছু ঝলসে যাচ্ছে। প্লিজ বলো না, তুমি কেন এতটা বদলে গেলে? কেন আমাকে এখন আর ভালোবাসো না? প্রত্যুত্তরের অপেক্ষায় থাকা অঙ্গনাকে বিশেষ গুরুত্ব দিল না হৃদ। সে স্মিত হাসল। এই হাসিতে হৃদয় পুড়ল নবনীর। ঠোঁট কেঁপে উঠল। অপমানে জর্জরিত নবনীর চোখ ফেটে কান্না আসতে চাইল, কিন্তু চোখ তার শুকনো। সামনে উপস্থিত থাকা ব্যক্তির সামনে কিছুতেই নিজেকে দুর্বল প্রমাণিত করবে না সে। অভিমানে হাঁপিয়ে উঠল সর্বাঙ্গ। দাঁতে দাঁত চেপে বলল, তুমি তো আমাকে কষ্টে দেখতে চাও, তাই না হৃদয় মির্জা? কিন্তু আমি যে কষ্ট পাবো না, বারবার তুমি আশাহত হবে। ওয়েটিং। নবনী হাসল। তার হাসিতে লেগে রইল একরাশ উন্মাদনা। হৃদ তার দৃষ্টি ফিরে নিল। বিষণ্ণতার চোখ দুটোকে উপেক্ষা করার ক্ষমতা নেই তার, তবুও করতে হয়। নবনী ছাদ থেকে প্রস্থান করলো। পেছন ফিরে একবার তাকালো না পর্যন্ত। হৃদের অধর প্রসারিত হলো। মাথায় হাত চেপে অপলক নেত্রে বিস্তীর্ণ অন্তরিক্ষে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তোমাকে ভালোবেসেও অবহেলা করার অপরাধে আমাকে শেষ করে দিচ্ছে নবনী। আমি অপারগ। এই অধম তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য কখনোই ছিল না। তমসাচ্ছন্ন ঘুটঘুটে রূপ ধারণ করেছে সর্বত্র। এখন সময়টা দুপুর। তবে অম্বরে তীব্র ঘনঘটা ধরণীতে রজনীর আধার নেমে এসেছে। বাইরে ঝোড়ো শীতল বাতাস বইছে। বাতাসে বৃষ্টির ঘ্রাণ, হয়তো অদূরে কোথাও বৃষ্টিপাত হচ্ছে। হঠাৎ করেই দমকা হাওয়া বইতে শুরু হলো। বিছানার পাশে ছোট্ট টেবিলের ওপর রাখা মোমবাতি ঈষৎ কেঁপে উঠল, তবে নিভল না। দ্রুত নিভু নিভু উত্তপ্ত অনল নিজের হাত দ্বারা আগলে নিল নবনী। তৎক্ষণাৎ পূর্বের ন্যায় জ্বলে উঠল। সরে দাঁড়ালো নবনী। দ্রুত কদমে জানালার কাছ ঘেঁষে দাঁড়ালো। দমকা হাওয়া যে কোনো মুহূর্তে মুষলধারায় পরিণত হতে পারে। খোলা জানালার দুয়ার আলগোছে বন্ধ করে দিল। আজ সকলের কর্মসূচির অবসান। সাপ্তাহিক ছুটি। আগে শুক্রবার হলে বাড়িতে একটা ছোট্টখাটো উৎসব শুরু হতো। সেই সময়গুলো খুব সুন্দর ছিল। নবনী তার পুরনো ভাবনায় ডুব দিল। ভার্সিটি থেকে বেরিয়ে হৃদের কাছে বায়না ধরল, কাছে কোথাও একটা ঘুরতে যাবে। নবনী জানে তার এই গহীন আকুতি এই মানুষটা কখনোই অগ্রাহ্য করতে পারে না। এই সামান্য বায়না সামনে থাকা মানুষটার কাছে আকাশসম গুরুত্বপূর্ণ। নবনীর বলা মাত্রই হৃদের অধর ঘেঁষে কোমল হাসি অচিরেই ইন্দ্রিয়গোচর হয়ে উঠল। গোধূলি বিকেল। আজ নীলাভ অম্বরে সূর্যের প্রখরতা এখন আর নেই। ক্রমশ মোলায়েম আবহাওয়া। মৃদু বাতাসে গাছের পাতাগুলো খেলে বেড়াচ্ছে। আজ বহুদিন পর যেন প্রকৃতিও হেসে বেড়াচ্ছে। তার মৃদু প্রবাহিত ধ্বনিতে নীরবতা কাটছে ক্রমশ। প্রকৃতির প্রেমে মাতোয়ারা নবনীর কোলে মাথা রেখে শুয়ে আছে হৃদ। মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে তার হৃদয় হরিণীকে। কখনো ভেবেছিলে গম্ভীর মানুষটার হৃদয়ে একদিন প্রণয়ের পুষ্প প্রস্ফুটিত হবে? তুমি কখনো ভেবেছো চঞ্চলতা অলসী কন্যা এই গভীর ছেলেটার প্রেমে তরঙ্গে ভাসবে? নবনীর কথায় পুনরাবৃত্তি করল হৃদ। ফিক করে হেসে উঠল নবনী। হৃদ সেই হাসির রুমঝুম কলতানে স্থির নেত্রে পরখ করতে থাকলো তার প্রণয়িনীকে।
হৃদের নাক টেনে নবনী উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কপি ক্যাট। তোমার ওই তো। হৃদের চুলে নবনী তার কোমল মোলায়েম হাত ডুবিয়ে দিল। এভাবেই কেটে গেল বেশ অনেকটা সময়। পুরোটা সময় হৃদ চোখ বন্ধ করেই রইল। গুনে গুনে মিনিট 10 পর হৃদ উঠে বসল। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসি। কোথায় যাবি? একটু দরকার আছে। নবনী কিছু বলতে নেবে তারই আগে হৃদ ছুটে গেল। আটকাতে গিয়েও আটকে রাখতে পারল না। গোধূলি লগ্ন শেষের দিকে নদীর ধারে ছোট্ট ঝোপের ভেতর থেকে খচখচ শব্দ আসছে। শরীরে কাঁটা দিয়ে উঠছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে নবনীর। আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছে না সে। গলা দিয়ে রা পর্যন্ত বের হচ্ছে না। হৃদ যেই দিক দিয়ে গেল সেই দিকটায় দ্রুত পায়ে হাঁটতে লাগলো। সামনেই হৃদকে দেখতে পেয়ে দৌড়ে যায়। ঘরমক্ত শরীর থরথর করে কাঁপছে। হৃদ খেয়াল করলো নবনীর ফর্সা মুখশ্রীতে চিন্তার ভাঁজ, দু চোখের পাতায় মলিনতার ছায়া। বিস্ময় সর্বত্র চোখ মুখ জুড়ে। সে কিছু বলবে তার আগেই মেয়েটা অচেতন হয়ে পড়ল। এমতো অবস্থায় ঘাবড়ে গেল হৃদ। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। হঠাৎ করে কী বা হলো? কোনো কিছু নিয়ে ভয় পেয়েছে এমনটাই মনে হতে লাগলো ক্রমশ। অচেতন মেয়েটা তার বুকের সাথে লেপ্টে থাকলো দীর্ঘ সময়। একটা সময় নবনীর জ্ঞান ফেরে। শূন্য বুক কিছুটা শান্ত হলো। পুরুষালী ভরাট কণ্ঠ খাদে নামিয়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে নবনী? হঠাৎ করে সেন্সলেস হলে কি করে? আমার কিছু মনে পড়ছে না ভাইয়া। ভাইয়া? এই মেয়ে, তোমার কি শর্ট মেমোরি লস হয়েছে নাকি? হৃদের অগোচরে ঈষৎ হাসল নবনী। এখন একটু কাঁপাবে। তাকে একা ফেলে চলে যাওয়ার শাস্তি তো পেতেই হবে। অচেতন হওয়ার আগ মুহূর্তে সব কিছু আবছা মনে পড়তে শুরু করলো। সত্যি সত্যি ভীষণ ঘাবড়ে গিয়েছিল সে। মেকি বোকাশোকা চাহনিতে হৃদের তরফ কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, মাথা মোটা খাটাস একটা, সুযোগ তো দিবি বলার। রাগেবার তুঙ্গে চলল হৃদের। মেয়েটা ভেতরে ভেতরে অদ্ভুত প্রহেলিকায় আটছে। সহ্য হচ্ছে না কিছুতেই। কোথায় ভেবেছিল আজ আবারও প্রেম নিবেদন করবে, সব ঘেটে ঘ করে দিয়েছে। হৃদ ক্রমশ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। মৃদু হুঙ্কার দিয়ে বলল, এই মেয়ে, বলবে তো কি হয়েছে? ওই তো খেয়ালই ভালো লাগছে না। হঠাৎ করে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল নবনী। একে তো একা ফেলে কোথাও চলে গিয়েছিল, তার উপর জিজ্ঞেস করছে কি হয়েছে। নবনী কঠিন মান হয়েছে। আজ কারো সাধ্যি নেই মান ভাঙানোর। তার এমন কাণ্ডে স্তম্ভিত হৃদের মুখ হা হয়ে গেল। নির্বাক, নিস্তব্ধ, হতভম্ব এবং হতবিহ্বল হয়ে রইল স্বল্প সময়ের জন্য। নবনী এখনও ফ্যাচফ্যাচ করে অশ্রুপাত করছে। নবনীর কাঁধে হাত রাখতেই ঝেড়ে সরিয়ে দিল। হৃদ তার বক্ষস্থলে নবনীকে সন্তর্পণে আগলে নিল। নবনী বুঝি মান করেছে? হৃদ বুঝতে পারল নবনীর রাগ করার মানে। মেয়েটা হয়তো একা ভয় পেয়েছে খানিকটা। একটা অচেনা অচেনা জায়গা একা রেখে যাওয়াটা তার নেহাতই ভুল ছিল। সে তো তার নবনীর জন্য প্রিয় হলুদ গোলাপ কিনে আনতে গিয়েছিল। ওখানে আসার সময় রাস্তার মোড়ে দেখতে পেয়েছিল। আনতে গিয়ে বাঁধল বিপত্তি। ফুল বিক্রেতা চলে গিয়েছেন অনেকটা দূরে। সেও পিছু ছুটল। মৃত তার কানে ধরে বলল, এই যে কান ধরছি, আরে এমনটা হবে না, তোমাকে আর একা ফেলে যাব না। প্রতিশ্রুতি ভঙ্গ করলে অনেক বড় শাস্তি পেতে হবে। যাহা আজ্ঞা হৃদয় হরণী। নবনী খিলখিলিয়ে হেসে উঠল। সে হাসিতে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল হৃদ। এতক্ষণে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বেমালুম ভুলেই গেল নবনীকে ফুল দেওয়ার কথা। মনে পড়তেই নবনীর সামনে হাঁটু গেড়ে বসল হৃদ। সূর্যকিরণ পশ্চিম আকাশে হেলে পড়ার আয়োজন করছে। নবনী অবাক হয়ে দেখছে হৃদকে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আজ এত ভালোবাসা কেন? কারণ আজ খুবই স্পেশাল একটা দিন। তাই? তাই আজ থেকে 3 বছর আগে এই এই দিনে তুমি এই অধমের ভালোবাসা গ্রহণ করেছিলে। আজকে এই দিনটা সত্যি খুব বিশেষ। সারা জীবন এই দিনটা আমার জন্য বিশেষ হয়ে থাকবে। আমার সাহেবের আজ কি হলো? একটু বেশি রোম্যান্টিকতা ব্যাপারটাকে। নবনীর সান্নিধ্যে এলে তার সাহেবও একটু একটু আবেগপ্রবণ হয়ে যায়। হৃদের হাত থেকে অতি যত্ন সহিতে ফুলগুলো নিল নবনী। নিঃশ্বাস ভরে ফুলগুলো ঘ্রাণ নিল। প্রাণবন্ত ফুলগুলো থেকে কড়া সুবাস ছড়াচ্ছে। হৃদ উঠে দাঁড়ালো। নবনীর ললাটে উষ্ণ অধর ছোঁয়ালো।
আবেশে চোখ বন্ধ করলো নবনী। দু হাতে জড়িয়ে ধরল হৃদকে। হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে। অদূরে মাগরিবি আজান পড়েছে। মধুর ধ্বনি ভেসে আসছে বাতাসের ঢেউয়ে। হৃদের বক্ষস্থল থেকে নিজেকে ছাড়িয়ে নিল নবনী। বাসায় যাওয়া যাক, এখানে এসেছি অনেকটা সময় হয়েছে। আর একটু থাকি না এখানে? বাড়িতে সবাই চিন্তা করবে আমাদের জন্য। তুমি আমার সাথে আছো তাই সবাই চিন্তামুক্ত আছে, বুঝলে? বেশ কিছু সময় এভাবেই অতিবাহিত হলো। আজকের দিনটা ঘোরের মাঝে কেটেছে নবনীর। আজ তার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে কি অবলীলায় পূরণ করে গেল হৃদ। অন্যদিনের থেকে আজ হৃদকে একটু বেশি প্রাণোচ্ছল মনে হয়েছে। বিছানায় শটানভাবে শুয়ে এই সমস্তই ভেবে যাচ্ছে নবনী। কি নিদারুণ হাসি আনন্দে কেটে গেল প্রণয়ের 3টি বছর। খুশিতে রাতের খাবারও ঠিকঠাক খেতে পারল না সে। গভীর রাত পর্যন্ত মত্ত রইল ফোন আলাপে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো হৃদের ঘোর জড়ানো পুরুষালী কণ্ঠস্বর। নবনী, জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি তোমাকে ভালোবেসে যাব। বসে বসে দিবা স্বপ্ন দেখতে লাগলো নবনী। অতীতের অধ্যায় থেকে বর্তমানে ফিরে এলো সে। মিথ্যে প্রতিশ্রুতিগুলো কানের মধ্যে ছন্দ তুলছে। জীবনের বাস্তব চিত্রগুলো এখন খোয়াবে পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে জীবন মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। কাছের মানুষগুলো এতটাও কাছের নয় যতটা তারা দেখায়। নিজের ভাগ্যকে তাচ্ছিল্য করে হাসল নবনী। এই হাসিতে লেপে আছে উন্মাদনা। এতক্ষণে দমকা হাওয়ার রূপ পাল্টে মুষলধারায় পরিণত হয়েছে। নবনী পুনরায় জানালার দুয়ার খুলে দিল। উথাল পাতাল ঝোড়ো বাতাসে জ্বলন্ত অনল এক নিমেষে নিভে গিয়েছে। পুরো ঘরময় ছড়িয়ে পড়েছে আধার। কখনো সখনো চোখের পলকে বাজ পড়ার রশ্মি জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করছে। জানালার দুয়ার ঘেঁষে দাঁড়িয়ে থাকার কারণে বৃষ্টির জলে ভিজিয়ে দিয়ে যাচ্ছে নবনীকে। আজ বৃষ্টির স্বচ্ছ জলে জীবন থেকে অনেক কিছুই মুছে ফেলবো, বিশেষ করে তোমাকে মিস্টার হৃদয় মির্জা। নিজেকে একটু ভালো রাখতে হলেও তোমার সমস্ত স্মৃতি মুছে দিব আমি। ভুলেও আর মনে পড়বে না তোমার সাথে কাটানো সেই বিষাক্ত অতীত। কেটে গেছে আরও 5টি বিকেল। সেদিন শেষ বিকেলে বৃষ্টি থেমেছিল। দমকা বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা নবনীর। রাতের দিকে শরীরের উত্তাপ ক্রমশ বাড়ছিল। সারা রাত ধরে মিসেস লাবণ্য তাকে জলপট্টি দিলে রাতের শেষ প্রহরে তাপ কিছুটা হলেও কমে। উৎকণ্ঠিত রজনীর আধার কাটিয়ে প্রভাত কিরণের পাশাপাশি আসমানি বর্ণে ছেয়ে যাচ্ছে মেদিনী। বেঘরে ঘুমিয়ে আছেন মিসেস লাবণ্য। নিদ হালকা হয়ে আসছে নবনীর। হঠাৎ দরজা খোলার খটাখট শব্দ হলো। ঘুমের ঘোরে নবনী অনুভব করতে পারল কেউ তার ললাটে আলতো পরশ রেখে দিচ্ছে। হালকা নড়েচড়ে উঠতেই সরে গেল হৃদ। ঘোলাটে দৃষ্টিতে হৃদকে ঠাউর করতে পারল না নবনী। সেদিনের পর থেকে হৃদের সামনে অবধি পড়তে হয়নি নবনীকে। দুজনের থেকে আলাদা আলাদাই থেকেছে। দীপ্তিময় দুপুর। মিস্টার হানিফ মির্জা সবেমাত্র বাড়ি ফিরেছেন। ঘামে ভেজা শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। তিনি সোজা গিয়ে বিছানায় ফ্যানের নিচে বসলেন। অবেলায় ওনাকে আসতে দেখে কিছুটা অবাক হলেন মিসেস রূপন্তী। শরীর টরীর খারাপ করলো না তো আবার? অস্থির ভঙ্গিতে স্বামীর কাছে এসে বসলেন। কি গো, আজ এই অবেলায় এলে যে? তোমার শরীর ঠিক আছে তো? এইটুকু কথা বলতে গিয়ে মিসেস রূপন্তীর বুক কাঁপছে। মুখ থেকে কথাগুলো যেন এলোমেলো হয়ে যাচ্ছে। মিস্টার হানিফ মির্জা ওনার স্ত্রীকে নির্ভয় দিলেন। কিছুটা শান্ত হলেন মিসেস রূপন্তী। মিস্টার হানিফ মির্জা আবারও বললেন, আজ তাড়াতাড়ি বাসায় এসেছি কারণ একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। মানে? আরে আমাদের নবনীর জন্য। ওহ, তাই বলো? তুমি খুশি হওনি? নবনী বিয়ে হয়ে এখান থেকে চলে গেলে তো মিসেস রূপন্তীর সবচেয়ে খুশি হওয়ার কথা। মনে মনে তিনি খুশিও হলেন বটে। অবশ্যই খুশি হয়েছি, ও তো আমাদের বাড়িরই মেয়ে। বিকালে যাব ছেলের বাসায়, ছেলের বাবা নিজে বলেছেন যেতে। হিয়ার বাবাকেও নিয়ে যেও সাথে। হ্যাঁ, মাহিনকে ফোন করে জানিয়েছি। আমি এই কথাটা লাবণ্যকে জানিয়ে আসি। আসন্ন অপরাহ্ন। পরিষ্কার অম্বরে তুলোর মতন ধবধবে সাদা আর আবু ভেসে বেড়াচ্ছে। মৃদুমন্দ সমীরণ গায়ে লাগতেই ম্যাজমেজে দেহ চনমনে হয়ে উঠল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ির পথে হাঁটছে নবনী। একটা টিউশন করিয়ে মন আর সায় দিল না। জ্বর থেকে উঠেও আলস্য ভাব কাটছে না। এক মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
কিছুটা সামনে এগিয়ে রিক্সা নেবে বলে ঠিক করলো। নবনী, কারো কণ্ঠস্বরে থমকে দাঁড়ালো নবনী। রাস্তার অপর প্রান্তে অনেক দিনের পরিচিত মেয়েটাকে দেখে বিষণ্ণ মন কিছুটা পুলকিত হলো। মেয়েটা এগিয়ে এলো নবনীর সন্নিকটে, কাঁধে আলতো হাতে স্পর্শ করে বলল, কতদিন পর দেখা। নবনীর সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিয়ৎক্ষণ চুপ থেকে মুচকি হাসল। মেয়েটা অধীর আগ্রহে অপেক্ষা করছে তার সাথে কথা বলার জন্য। নবনী এবার কথা বলল, কেমন আছিস সাভা? চিনতে পেরেছিস তাহলে? আমি তো ভাবলাম ভুলেই গেছিস। ধ্যাট, ভুলবো কেন? হ্যাঁ, এটা ঠিক, অনেকদিন যোগাযোগ নেই আমাদের। আচ্ছা, ওসব কথা বাদ, কেমন আছিস সেটা বল। ভালো আছি। তা তোর কি খবর? যেমনটা দেখছিস, ভালোই আছি। বিয়েটি করে নিয়েছিস? হুম। বলিস কি, সেই কলেজে থেকে চুটিয়ে প্রেম করলি, এখনো বিয়ে করিসনি? করিনি। তা বিয়ে কবে করছিস? জানা নেই। আগের থেকে অনেকটা বদলে গেছিস তুই। আগের চঞ্চল মেয়েটা বদলে গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, আগের থেকে সুন্দর হয়ে গেছিস। সুন্দর জিনিসে আঘাতগুলোও থাকে গভীর। তারা সেই আঘাতগুলো সহ্য করার এক অদৃশ্য শক্তি ধারণ ক্ষমতা রাখে। ছোঁয়া বা দেখা যায় না, তবে অনুভব করা যায়। নবনীর পুরো কথা বোধগম্য হলো না সাভার। কণ্ঠস্বরে কেমন কাঠিন্য ভাব। রোজগার কুচকে নিস্তব্ধ হয়ে রইল কিছু সময়। নবনী বুঝল তার দশা। মাথায় এত চাপ নিস না। তোর কথার মর্ম ধরতে পারলাম না। মনে হচ্ছে অনেক কিছুই নিজের ভেতর চেপে রেখেছিস। আগের মতোই রয়ে গেলি তুই। কি নিদারুণ, বুঝতে পারছিস আমাকে? চল কোথাও বসে কথা বলি। হুম। দুজন মিলে একটা কফি শপের ভেতরে ঢুকলো। নবনী দুজনের জন্য কফি অর্ডার করলো। সাভা স্থির নেত্রে চেয়ে রইল পাথর হৃদয়া গম্ভীর মেয়েটার মুখশ্রী পানে। কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে এসে দুটো কোল্ড কফি দিয়ে গেল। সাভা একটু এগিয়ে দিল নবনীর দিকে আর বলল, এবার বল, মনের সব কথা আজ বলবি। নবনী একটা কফি খেলো, এরপর বলতে শুরু করলো, জন্মদিন, নবদিনের সূচনা। সূর্যের তেজস্বী ঘরে এসে প্রবেশ করছে। চোখ মুখ কুঁচকে এলো নবনীর। মিষ্টি রোদ হাতছানি দিচ্ছে সমগ্র ঘরময়। এতে করেও নবনীর ঘুমের রেশ একটুও কমল না, বরঞ্চ চোখ মুখের ওপর ওড়না দিয়ে নিজেকে আবরণে ঢেকে নিল। কারো হাসির অস্পষ্ট মধুর ধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই চোখ পিটপিট করে উঠল। হাত দ্বারা ওড়না সরিয়ে পর্যবেক্ষণ করলো পুরো ঘর। শুভ জন্মদিন। নীরব পরিবেশ মুহূর্তেই কোলাহলে পরিণত হলো। তার ঘরে সবাই একত্রে দাঁড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। অদর প্রসারিত হলো নবনীর। শোয়া থেকে উঠে বসলো। মিস্টার নাহিদ মির্জা এসে মেয়ের কাছে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। থ্যাংক ইউ বাবা। আমার গিফট? গিফট তো এখন পাবে না। কেন বাবা? আমার নবনীতার জন্য আজ অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সত্যি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, খাবে তো? এক্ষুনি যাচ্ছি বাবা। সবাই ঘর থেকে চলে যেতে নবনী বিছানা ছাড়ল। জানালা ঘেঁষে ঝুলিয়ে রাখা পর্দা সমস্তটা এক টানে সরিয়ে দিল। সূর্যের তেজস্বী এসে ঠেকলো চোখ মুখে। হাত দ্বারা নিজেকে আড়াল করলো। পেছন থেকে কেউ একজন নিবিড়ভাবে জড়িয়ে ধরল। নবনী ঠোঁট এলিয়ে হাসল। হৃদ নবনীকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। নবনী তার গলা জড়িয়ে বলল, কি হলো মশাই? শুভ জন্মদিন হৃদয় হরণী। ধন্যবাদ সাহেব। তা আমার গিফট? এই যা, গিফট আনতে তো ভুলে গেছি। নবনী মন খারাপের ভান করে রইল। হৃদ তাকে নিয়ে গিয়ে বসালো বিছানার ওপর। এরপর হাঁটু গেড়ে বসে নবনীর পা নিজের হাঁটুর ওপর রাখল। পকেট থেকে কিছু একটা বের করলো। নবনী ভ্রু যুগল কুচকে জিজ্ঞেস করলো, কি এটা? নবনী গিফট। তাহলে মিথ্যে বললে কেন? তোমার রাগানোর জন্য। তাহলে সাহেব তুমি ফেল। আমার তো রাগ হলো না। তবে মুখে অবশ্য সত্য কথা বলতে নেই। তাহলে ভুল করে ফেললাম। দুজনে সশব্দে হেসে উঠল। হৃদ নবমীর পায়ে একজোড়া রূপোর নূপুর পরিয়ে দিল। ভালোবাসি আমার নবনীকে। আমিও ভালোবাসি। আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজ সবাই আমাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছো নাকি? হুম হুম। পুরো মির্জাবাড়ি আজ উৎসবে মেতে উঠেছে। মিস্টার নাহিদ মির্জার একমাত্র মেয়ে নবনীতার জন্মদিন।
হৃদ, হিয়া, তন্ময়, রূপা, নাবিল ওরা সবাই মিলে সব কিছু ডেকোরেশন করেছে। নিজেরাই কেক বানিয়েছে নবনীর জন্য। মিসেস তানিয়া ওনার পরিবার সমেত সকালে চলে এসেছিলেন। নবনী আজ নিজেকে প্রিন্সেস সাজিয়েছে, একদম তার বাবার প্রিন্সেস। বাকিরা সবাই অপেক্ষা করছেন মিস্টার নাহিদ মির্জার আসার জন্য। তিনি বিকেলে বেরিয়েছিলেন, এখনও আসেননি। এখন রাত 9টা বাজতে চলল। নবনী অধীর আগ্রহে বাবার অপেক্ষা করছে। বসার ঘরে সবাই অপেক্ষা করছে মিস্টার নাহিদ মির্জার আসার। তুমি কখন আসবে বাবা? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই তো প্রায় চলে এসছি মা। তুমি না আসলে আমি কেক কাটবো না, বলে দিলাম। আমার মেয়েটা এখনো সেই দোষী রয়ে গেল। আমি সারা জীবন এমনটাই থাকতে চাই বাবা। নবনীতা। ফোনের অপর প্রান্ত থেকে আর কিছুই শোনা গেল না। হয়তো লাইন কেটে গিয়েছে। থরথর করে কাঁপতে লাগলো নবনীর সর্বাঙ্গ। মুখ দিয়ে রা পর্যন্ত বের হচ্ছে না। পুরো দুনিয়া থমকে গিয়েছে তার। হাত থেকে ফোনটা পড়ে গেল মেঝেতে। হৃদ এগিয়ে এসে ধরল নবনীকে, নিয়ে গিয়ে বসালো সোফায়। সবার চোখ মুখে চিন্তার ছাপ। মিসেস তানিয়া তখন নবনীর পাশে বসা। তিনি নবনীর হাত ধরে বুঝতে পারলেন মেয়েটার হাত ক্রমাগত কাঁপছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে নবু, এমন করছিস কেন? বাবা। আর কিছুই বলতে পারল না নবনী। অচেতন হয়ে ঢলে পড়ল হৃদের কোলে। এমতো অবস্থায় সবাই নবনীকে নিয়ে ঘাবড়ে গেল। মেয়েটা তো কিছুক্ষণ আগেও স্বাভাবিক ছিল, হঠাৎ করে কী বা হলো তার। মিসেস তানিয়া দ্রুত পানি এনে ছেটাতে শুরু করলেন নবনীর চোখ মুখে। সবার চোখ মুখে আতঙ্কের ছাপ। সবাই ক্রমাগত ডাকছে নবনীকে। বেশ অনেকটা সময় পর জ্ঞান ফেরে তার। কি হয়েছে নবনী? কি বলল তোর বাবা? মিসেস লাবণ্যর কথা শ্রবণ হওয়া মাত্রই বাবার কথা মনে পড়ে গেল তার। চোখ থেকে অবাধ্য জল গড়িয়ে পড়ল। এবার মিসেস রূপন্তী বললেন, কি হলো, কথা বলছিস না কেন? মিস্টার হানিফ মির্জা ক্রমাগত ওনার ভাইকে কল করে যাচ্ছেন, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কাঁপা কাঁপা কণ্ঠে নবনী বলল, বাবার অ্যাক্সিডেন্ট। আর কিছু বলতে পারল না নবনী। মিসেস লাবণ্য দাঁড়িয়ে থাকতে পারলেন না। হৃদ ওনাকে সামলে নিল। এক মুহূর্তে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। খুশিগুলো ভেঙে চুরমার হয়ে গেল। মিস্টার হানিফ মির্জা কারো সাথে ফোনে কথা বলে বসার ঘরে আসলেন। আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। নবনীর কথা সত্যি প্রমাণিত হলো। মিস্টার হানিফ মির্জা, হৃদ, তন্ময় আর মিস্টার মাহিন চললেন হসপিটালে। বাকিরা বাড়িতেই থেকে গেলেন। নবনী পাথর হয়ে বসে আছে। তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বেরোচ্ছে না। মিসেস তানিয়া সজোরে থাপ্পড় মারলেন নবনীর গালে। অপয়া মেয়ে, তোর জন্য আমার ভাইয়েরা যেই অবস্থা। নবনী অবাক চোখে চেয়ে রইল তার ফুপুর দিকে। মিসেস লাবণ্য দেখেও কিছু বললেন না। মিসেস রূপন্তী মুখ ঝামটে দিয়ে বললেন, এই মেয়ে আসলেই একটা অপয়া। এতদিন কিছু বলিনি, কিন্তু আজ তো প্রমাণ পাচ্ছ তানিয়া। ভাবি। মা তুমি চুপ করবে? আর মামি তুমিও কি শুরু করলে? নবনী আজ অবাকের থেকে অবাক হচ্ছে। মানুষগুলো হুট করে রূপ পাল্টে নিচ্ছে। বাবার এই অবস্থাতে এরা কটু কথা বলতেও পিছুপা হচ্ছে না। এটাই কি তাহলে তার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল? বিষাক্ত আন্ধিকা ক্রমশ চঞ্চল হয়ে উঠেছে। বাইরে মৃদুমন্দ সমীরণ ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে সব কিছু লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য সামান্য ঝড়ই যথেষ্ট। বিপদের সময়গুলো দীর্ঘ হয়। প্রত্যেকটা মিনিটকে মনে হচ্ছে ঘন্টায় রূপান্তর হচ্ছে। হসপিটাল থেকে কেউই কিছুই বলছে না, আর না কল দিলে সেটা রিসিভ করছে। মিসেস লাবণ্যর অবস্থা শোচনীয়। স্বামী অ্যাক্সিডেন্টের খবর শুনেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আগলে রাখার মানুষটাই যে ঠিক নেই। নবনীর বুকের ভেতরটা ধুকপুক করছে। বাবার একটা খবর না পাওয়া অবধি নিস্তার পাচ্ছে না সে। মন বলছে, ছুটে চলে যা তোর বাবার কাছে। প্রভাতের আলো ফুটতে নবনী একাই হসপিটালে ছুটে আসে। নিজেকে আর চার দেওয়ালের মাঝে আটকে রাখতে পারেনি সে। হসপিটালে এদিক সেদিক খুঁজে ফিরে 3তলার করিডোরে এসে থমকায় নবনী। হৃদ আর তন্ময় এখানেই আছে। দৌড়ে সেখানটায় যেতেই লাগলো সে। আজ সময়ে হয়তো স্রোতের মাঝে আটকে পড়েছে। এই যে সে দৌড়ে হৃদের কাছে যাচ্ছে। কই, এত সময় লাগার তো কথা না। নবনীর দৃঢ় মনোবল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হৃদ একজন ডক্টরের সাথে কথা বলছে। ওদের কাছে এসে দাঁড়িয়েই হাঁপাতে শুরু করলো নবনী। হৃদ তাকালো সেদিকটায়। নিজেকে সামলে নিয়ে নবনী ডক্টরকে জিজ্ঞেস করলো,
কেমন আছেন আমার বাবা? ডক্টর নার্সও আশেপাশে যারা আছে সবাই এই দিকটায় তাকিয়ে আছে। নবনীর প্রশ্নের কেউই কোনো উত্তর দিচ্ছে না। হৃদ চুপটি করে নবনীর পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে সে সামলে উঠতে পারছে না। তন্ময় করিডোরের সিটে বসে আছে। মিস্টার হানিফ মির্জা আর মিস্টার মাহিন বাকি সব ফর্মালিটিস পূরণ করছেন। নবনী আবারও পাগলামো শুরু করে দিয়েছে। কি হলো বলছেন না কেন? আমার বাবা কেমন আছেন? নবনীর প্রশ্নাত্মক দৃষ্টিকে সবাই উপেক্ষা করে চলছে। হৃদ তাকে জোর করে বসাতে চাইল। নবনী ছিটকে তার থেকে দূরে সরে আসলো। একদম ছবে না আমাকে। হৃদ একটুও অবাক হলো না। মেয়েটা শোকের মাঝে আছে, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার। তবুও আঁকলে নিতে চাইল হৃদ। আপনারা কেমন ডক্টর? আমার বাবা কেমন আছেন সেটাই জানেন না। আমার বাবার কিছু হলে আমি আপনাদের নামে থানায় কেস ফাইল করব। মিস্টার মির্জা প্লিজ ওনাকে বোঝান। মানছি উনি মেন্টালি ট্রমাটিক, কিন্তু আমাদের হসপিটালে আরও পেশেন্ট আছে, তাদের দিকটাও আমাদেরই দেখতে হবে। সরি ডক্টর, কিছু মনে করবেন না। ইটস ওকে। ডক্টরস না সবাই চলে যাচ্ছে। এই দেখে নবনীর পাগলামো আবারও শুরু হয়ে গিয়েছে। বারবার ছোটাছুটি করছে। হৃদ তাকে ধরেও আটকে রাখতে পারছে না। আর টলারেট করতে না পেরে হৃদ সজোরে থাপ্পড় বসিয়ে দিল নবনীর গালে। তার এমন কাজে হতভম্ব হয়ে রইল তন্ময়। সে কখনো ভাবতে পারেনি হৃদ নবনীর গায়ে হাত তুলবে। সে এগিয়ে গিয়ে বলল, ভাই এটা কি করলে? চুপ থাক, অনেকক্ষণ ধরে সহ্য করছি, একটা কথাও শুনতে চাচ্ছি না। নবনীর চোখের পলক পড়ছে না। অনুভূতিহীন লাগছে নিজেকে। তবে কি সে পাথর হৃদয়া হয়ে উঠেছে? হৃদ এগিয়ে এসে নবনীর বাহু ঝাঁকিয়ে বলল, তোমার বাবা আর বেঁচে নেই, শুনতে পারছো তুমি? নবনী ছিটকে দূরে সরে গেল। কারো কোনো কথায় বিশ্বাস হচ্ছে না তার। কানে দু হাত চেপে চিৎকার করে বলল, মিথ্যে, সব মিথ্যে। তুমি আমার সাথে মজা করছো তাই না? এখন মজা করার সময়? ডক্টরকে বলো আমার বাবার চিকিৎসা করাতে। আমার বাবা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। স্টপ, ডেট হয়েছে, পুলিশ কেস হয়ে গিয়েছে, তাই সমস্ত ফর্মালিটি টাইম লাগছে। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই নবনীর জীবন থমকে গেল। পুরো মেদিনী মিথ্যে হয়ে গেল। কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না তার বাবা আর নেই। কখনোই প্রিন্সেস ডাকবে না, আর না কখনো সে তার বাবার কাছে কিছু আবদার করতে পারবে। দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি নেই নবনীর মাঝে। এই একটা জন্মদিন তার জীবনে অভিশাপ ডেকে আনলো। বাড়িতে গিয়ে কি জবাব দেবে সে মাকে? হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল নবনী। এবার ধরল না হৃদ। তন্ময় এগিয়ে এসে নবনীকে সান্ত্বনা দিতে লাগলো। নবনীর কান্নার বেগ বাড়ল। শ্বাস রোধ করার মতো কান্না। রীতিমতো হেঁচকি উঠে গিয়েছে। একটা সময় ক্লান্ত নবনী অচেতন হয়ে ঢলে পড়ে তন্ময়ের ওপর। বোনকে আলতো করে আগলে নেয় তন্ময়। প্রভাত গড়িয়ে মধ্যাহ্ন ছুঁই ছুঁই। মির্জা বাড়িতে হাহাকার শুরু হয়েছে। কান্নার রোল পড়ে গিয়েছে। নবনীর এখনও জ্ঞান ফেরেনি। হৃদ ডক্টরকে বলে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল। ঘুম ভাঙলে আবারও পাগলামো শুরু করে দেবে। তার উপর বাকিদের কটু কথা শুনে মেয়েটা আরও ভেঙে পড়বে। লাশ নিয়ে আসা হয়েছে অনেক সময় আগে। জোহরের আজানের পর জানাজা অনুষ্ঠিত হবে। মিসেস লাবণ্য কান্না করে আরও অসুস্থ হয়ে পড়লেন। আশেপাশের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনে গিজগিজ করছে মির্জা বাড়িতে। উৎসবে মেতে ওঠা মির্জা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নবনী তার ঘর থেকে বের হয়ে আসলো। মিসেস তানিয়া ভরা মজলিসে নবনীকে কটু কথা শোনাতে ব্যস্ত হয়ে বললেন, অপয়ামে তোর জন্য আমার ছোট ভাইকে হারিয়েছি। সদ্য ঘুম থেকে ওঠা নবনী মিসেস তানিয়ার কথা কিছুই বুঝল না। অবাক হয়ে চেয়ে রইল বেশ অনেকটা সময়। মিসেস তানিয়া আবারও বললেন, এখন কি মজা লুটতে এসেছিস? বাড়ির বাইরে খাটিয়ায় শুইয়ে রাখা হয়েছে মিস্টার নাহিদ মির্জাকে। মিসেস লাবণ্য ক্রমাগত কান্না করে যাচ্ছেন। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা গুজর গুজর ফুসুর ফুসুর লাগিয়ে দিয়েছে। সবাই নবনীর বিপক্ষে। মিসেস তানিয়া আবারও বললেন, না তুই ভাইয়াকে কল করতিস, আর না অ্যাক্সিডেন্ট হতো, আর না আমরা এভাবে ভাইয়াকে হারাতাম। চলে যা চোখের সামনে থেকে। আরম্ভ হয়ে গেল মিসেস তানিয়ার আহাজারির কান্না। ক্রন্দনরত মায়ের অবস্থা দেখে বুকে মোচড় দিয়ে উঠল নবনীর। মায়ের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নিল সে। অহেতুক ঝামেলা বাড়াতে চায় না সে। এখন তো বাবাও নেই যে তাকে সকলের থেকে আগলে রাখবে। কেউ যে একটু কোরআন পড়বে তেমনটাও কেউ করছে না। মাথা কাজ করছে না নবনীর।
কেমন একটা নিস্তুপ নিস্তব্ধ হয়ে গিয়েছে। এত মানুষের মাঝে অস্বস্তি লাগতে শুরু করলো। দৌড়ে বাড়ির বাইরে চলে এলো নবনী। গেটের কাছে ছোট্ট জায়গাটায় তার বাবাকে শুইয়ে রাখা হয়েছে। বাড়ির সব ছেলেরা সেখানে। নাবিলকে সামলাচ্ছে তন্ময়। ছেলেটা একেবারেই ভেঙে পড়েছে। এই ছোট্ট বয়সে বাবা হারানোর শোক মেনে নেওয়া কষ্টসাধ্য। বাবার রক্তাক্ত নিথর দেহটা দেখা মাত্রই নবনী আর নিজেকে আটকে রাখতে পারল না। গলায় আটকে রাখা কান্না একে একে বেরিয়ে আসলো। এ যেন শ্বাস রোধ করার মতো কান্না। নবনীকে কান্না করতে দেখে নাবিলও ছটফট করতে লাগলো। শোকের মাঝে কেটে গেল 3টে দিন। আজ 3 দিনের খাওয়ার আয়োজন করা হয়েছে। বাড়ির ছেলেরা সব কিছু সামলে নিচ্ছে। এই 3 দিন নবনী নিজের ঘর থেকে এক মুহূর্তের জন্য বের হয়নি। ঠিক করে খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। মলিনতায় ঘিরে রেখেছে তাকে। অদ্ভুত অস্থিরতায় সাজ পেরোলো। পূর্বাকাশে লালচে রং বদলে কালচে রঙে ছেয়েছে মেদিনী। বিষণ্ণা উদাসীন নবনী নিজেকে ঘরের 4 দেওয়ালে আটকে রেখেছে সুনিপুণ। বসার ঘরে সবাই আলাপ আলোচনা করছেন। ঘর থেকে আবছা হলেও শুনতে পাচ্ছে নবনী। তার বাবা নেই, আজ 3 দিন হলো। অবিলম্বে সবাই সম্পত্তি ভাগবাটোয়ারা করাতে ব্যস্ত হয়ে পড়ল। মিসেস লাবণ্য মুখ বুজে সায় জানিয়ে দিচ্ছেন। এই 3 দিনে কেউই নবনীর সাথে ভালোভাবে কথা বলেনি, কিন্তু নিয়ম করে 3 দিন 3টে চর উপহার অবশ্যই পেয়েছে। বাবার সাথে সাথে সুখগুলো নবনীর জীবন থেকে কর্পূরের মতন উবে যাচ্ছে। রূপ বদলাতে পারদর্শী মানুষগুলো একে একে নিজেদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে। নবনী তার ঘর থেকে বেরোলো। বসার ঘরে হঠাৎ তাকে দেখে সবাই অবাক হলো। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার নবনীর দিকে। মেয়েটাকে আগলে রাখার ব্যর্থ সে। নবনীর মলিন মুখ, চোখের নিচে কালো দাগ হৃদকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ক্রমশ ঝড় বয়ে যাচ্ছে ভেতরটায়। মিসেস লাবণ্য এক পলক তাকালেন মেয়ের মুখ পানে। মনে হচ্ছে কতটা দিন পর মেয়েকে দেখতে পাচ্ছেন তিনি। মেয়ের করুণ দশা দেখে বুক কেঁপে উঠল ওনার। মনের ভেতর স্বীয় শক্তি সঞ্চার করলেন। নবনীকে দেখা মাত্রই মিসেস তানিয়া বললেন, ছোট ভাইয়া তো নেই, তোমাদের 3 জনের দায়িত্ব। বাবা নেই এই কথা বারবার কেন মনে করিয়ে দেওয়া হয় তাকে? ভেতরটা যে ঝলসে যায়। আনলে দগ্ধ হৃদয়টা দেখার মতো কেউই আর অবশিষ্ট নেই তার। বাবার পর জীবনের দ্বিতীয় পুরুষটাও কেমন বদলে গেল। মিসেস তানিয়াকে কিছু বলতে না দিয়ে নবনী বলল। এদের ব্যবহার একটু অবাক করল না নবনীকে। আমরা তোমাদের উপর বোঝা হয়ে নই, আর না কখনো কারোর উপর বোঝা হয়ে থাকবো। আমার বাবা আমাদের জন্য যতটুকু রেখে গিয়েছেন সেগুলো আমাদের জন্য যথেষ্ট। আর হ্যাঁ, এই বাড়িতে তোমাদের যতটা অধিকার রয়েছে আমাদেরও ঠিক ততটাই অধিকার রয়েছে। দেখেছো বড় ভাবি, এই মেয়ের দেখি মুখে বুলি ফুটেছে। তা তো দেখতেই পাচ্ছি। এভাবে একদিন অভ্যস্ত হয়ে যাবে সে। নবনীর এমন ব্যবহারে স্তম্ভিত হলো হৃদ। বড় অচেনা মনে হচ্ছে এই মেয়েটাকে। যত সময় অতিবাহিত হতে লাগলো ততই কাছের মানুষগুলোর সাথে দূরত্ব বাড়তে শুরু করলো। নবনী নিজেকে আগের থেকে অনেকটাই বদলে নিয়েছে। সেই সাথে হারিয়ে গিয়েছে আগের সেই চঞ্চলা মেয়েটা। প্রকাণ্ড সূর্য পশ্চিম আকাশের অতলে ডুব দিচ্ছে। মেদিনী সৎ রক্তিম বর্ণ ধারণ করেছে। কাজ ভেদ করে বাইরের ঘোলাটে আলো দেখা যাচ্ছে। নিজের ভেতরে দাবিয়ে রাখা সমস্ত কথা উগলে মৌন রইল নবনী। সতেজ মুখখানা বিবশতায় ছেয়েছে। সহস্রাধিক অনুভূতি লুকিয়ে রেখেছে এই হৃদয়হীনা ছায়া মানবী। বেশ অনেকটা সময় ধরে সাভা মনোযোগ সহকারে নবনীর প্রত্যেকটা কথা শুনল। খুবই আফসোস হলো তার। সদ্য বাবা হারানো মেয়েটাকে শুরু থেকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। একটু একটু করে নিজেকে পাথর হৃদয়া তৈরি করেছে। নবনীর থমথমে মুখ পানে চেয়ে সাভা বলল, এত কিছু ঘটে গেল তোর উপর দিয়ে, আমাদের কিচ্ছু জানাতে বা বুঝতে পর্যন্ত দিসনি। ওই যে বললাম, সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলেছি। কিছুটা প্রকাশিত, বাকিটা ব্যক্তিগত। তবে মাঝে মাঝে হৃদয়ের প্রতি দুর্বল হয়ে পড়ি। হৃদয় ভাইয়া এতটা বদলে গেলেন কেন? জানা নেই, হয়তো ভালোবাসা ফুরিয়ে গিয়েছিল, তাই নিজে থেকে সরে গিয়েছে। এতটা কষ্ট নিজের ভেতর কি করে দাবিয়ে রেখেছিস তুই? নবনীদের কপালে দুঃখ লেখাটা থাকতেই হবে, তাই না? জীবন থেকে মূল্যবান জিনিস তো আমি হারিয়েই ফেলেছি, আর তো কিছুটা হারাবার নেই। অনেক কিছু সহ্য করেছিস, এত
একদিন তোর সকল বিষণ্ণতার দূর হবে। অনেক কথা বলে ফেলেছি, আজ আমাকে উঠতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস। তোর ফোন নাম্বারটা দে তো, এখন থেকে আর যোগাযোগ বন্ধ হবে না। হুম। অম্বরে সাদা মেঘে তুলোর ঝাঁক, বিশাল চাঁদটা লুকিয়ে আছে তুলোর আড়ালে। নীলাভ আলো ছড়াচ্ছে ক্রমশ, সোডিয়াম হরিদ্রাব আলো নবনীর উজ্জ্বল মুখে শোভা পাচ্ছে। জানালার দুয়ার ঘেঁষে মৃদুমন্দ সমীরণ গা শিরশির করে উঠেছে। চমৎকার জ্যোৎস্নার দিকে চেয়ে মৃদু হাসল। অনেকগুলো দিন পর আজ নিজেকে নির্ঝঞ্ঝাট মনে হচ্ছে। ঘড়িতে রাত 12টা ছুঁই ছুঁই। বন্ধ ঘরের দরজায় ঠক ঠক করে শব্দ উঠল। নবনী ঘাড় বাঁকিয়ে সেই দিকটায় তাকালো। মিসেস লাবণ্যকে দেখে অবাক হলো না সে, বরঞ্চ গাল এলিয়ে মোলায়েম হাসল। তোর বড় আব্বু ডাকছে? খানিকটা অবাক হলো নবনী। এই রাতের বেলায় কি এমন কথা বলার জন্য ডাকছে বোধগম্য হলো না নবনীর। মায়ের কিছুটা কাছে গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, কেন? গেলেই বুঝতে পারবি। নবনী তার মায়ের পেছন পেছন গেল মিস্টার হামিদ মির্জার ঘরের দিকে। সেখানে হৃদও উপস্থিত। নবনী বুঝতে পারল না তাকে কেন ডাকা হয়েছে। মিস্টার হানিফ মির্জা নবনীকে জিজ্ঞেস করলেন, ঘুমিয়ে পড়েছিলে? না। যে কারণে তোমাকে ডেকেছি। মিস্টার হানিফ মির্জা কিয়ৎক্ষণ চুপ থাকলেন। মিসেস রূপন্তী ক্রুদ্ধ অতিষ্ঠ ভঙ্গিতে স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন। রাত বিরেতে ন্যাকামি ভালো লাগছে না ওনার। মিস্টার হানিফ মির্জা নিজের কথা শুরু করার আগেই সবাইকে একবার পরখ করে নিলেন। সকলের মাঝে উৎকণ্ঠা অনুভব করলেন তিনি। আমি আর তোমার ফুফা একজনের বাসায় গিয়েছিলাম, মানে একজন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আর কি। বিয়ের ব্যাপারে দেরি করতে চাইছেন না ছেলের পরিবার। তুমি যদি রাজি থাকো তাহলে কাল ওনারা মেয়ে দেখতে আসবেন। নবনী স্তম্ভিত হয়ে রইল বেশ কিছুটা সময়। পরপরই মনে পড়ল নিজের কাছে নিজেকে দেওয়া ওয়াদার কথা। তাকে এভাবে নিস্তব্ধ হয়ে থাকতে দেখে মিস্টার হানিফ মির্জা বললেন, আমি কি কথা বলবো তাদের সাথে? হৃদ থমকালো। শ্যাম মুখখানা চিন্তায় অস্থির। ক্লান্ত স্থির নেত্রে চেয়ে রইল নবনীর দিকে। ঘাড় বাঁকিয়ে অন্য পাশে ফিরতেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। হৃদের নিঃসার চোখ পড়ার চেষ্টা করলো নবনী। বিষাদ মলিন চোখে চেনা ভাষার কোনো অস্তিত্ব নেই। হৃদ তার বাবার কথায় যতটা না অবাক হলো, তার থেকে বেশি হতভম্ব হলো নবনীর উত্তর শুনে। নিজের অজান্তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। কঠিন চোখ দুটো বহুক্ষণ নবনীর মাঝে সীমাবদ্ধ ছিল। রাগ তার তুঙ্গে চলল, তবে প্রকাশ্যে আনল না, বরঞ্চ গাল এলিয়ে হেসে উঠল হৃদ। তার আকস্মিক হাসির মানে খুঁজতে শুরু করলো নবনী। তাহলে আমি তাদের জানিয়ে দিচ্ছি কাল আসার কথা। জি বড় ভাইয়া, জানিয়ে দিন, শুভ কাজে দেরি করতে নেই। হুম। মিসেস রূপন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। হৃদ বাকি কথা না শুনে ঘর থেকে চলে গেল। খট করে দুয়ার আটকে মেঝেতে পাথরের ন্যায় বসে রইল। বিষণ্ণ উদাসীন হৃদ নিজেকে তাচ্ছিল্য করে পাগলের প্রলাপ শুরু করলো। মাথা ব্যথা থপথপ করে ক্রমশ বাড়তে লাগলো। দু হাত দ্বারা মাথা চেপে ধরে রেখেছে হৃদ। অসহনীয় ব্যথা দাঁতে দাঁত চেপে সহ্য করল। ব্যাকুল রজনীর ঈষৎ কৃষ্ণাব আধার কাটিয়ে প্রত্যুষের আলতা রঙা রশ্মি ছড়াচ্ছে। পূর্বাকাশে সূর্য উঁকি দিচ্ছে একটু আধটু। সকালের মৃদুমন্দ সমীরণ গায়ে মাখতে নবনী ছুটল ছাদের দিকে। শেষ সিঁড়ি বেয়ে ছাদের দিকে এগোতে গিয়েই যেতেই দেখা মিলল বহুদিনের চেনা মানুষটা। কারোর উপস্থিতি অনুভব করে হৃদ নিজের পদচারণ এক মুহূর্তের জন্য থামল। অভ্যেসগুলো সেই আগের মতোই আছে। নবনী এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, ছুটে চলে আসতে নিয়েও পারল না। সেই চেনা পুরুষালী কণ্ঠস্বরকে উপেক্ষা করার ক্ষমতা তার কোনো কালেই ছিল না, আজও নেই। বিয়ের জন্য এত তাড়া? বাবা বলল অমনি রাজি হয়ে গেলে? নবনী তাচ্ছিল্যের সুরে হাসল। আগের মতো মন খারাপ হয় না, সব কিছু কেবল শূন্য শূন্য লাগে। হৃদের সামনে এলে বিদীর্ণ হিয়া পুনরায় ক্ষত বিক্ষত হলো। নবনীর মনে হচ্ছে সে হৃদের সামনে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সে শুকনো ঢোক গিলে বলল, মরীচিকার পিছু না ছুটলে হয়তো একটু ভালো থাকতে পারতাম। যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়। বদলে গেছে অনেকটা। তোমার থেকে কমই। হৃদ অস্বাভাবিক হাসল। নবনীর ভ্রু কুঞ্চিত হলো। হৃদ কিছু বলছে না।
নবনী প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, হাসছো যে? হাসতে বারণ আছে? হুম। নবনী ছাদ থেকে নেমে আসলো। নেমে এলো নীরবতার, তবুও কোথাও চিত্তের স্থিরতা নেই। হৃদ সজোরে আঘাত করলো দেওয়ালে। ক্ষত বিক্ষত হাতের চেয়ে মনের যন্ত্রণা সর্বাপেক্ষা অধিক। হৃদ সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। নীলাভ অম্বরে সূর্য পুরোপুরি উঁকি দিয়েছে।